জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে গণ অধিকার পরিষদ ও রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা। মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান, আল জাজিরাকে বললেন ডক্টর ইউনূস। এ যাবৎকালের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়। বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত। গাজীপুরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী শিশু সহ 5 জন দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। জাতীয় আইনগত সহায়তা দিবস আজ, সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি, প্রান্তিক মানুষকে আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার। পাকিস্তানকে মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলি, দায়িত্বশীল সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে পেসার তানজিম সাকিবের অভিষেক একাদশে বিজয় এবং নাইম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। 5 সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনা ও সুপারিশমালা নিয়ে আলোচনা করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে গণ অধিকার পরিষদ। সোমবার সকাল 10টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসে এই বৈঠক করতে। মূলত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দেশের মৌলিক সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের এই বৈঠক। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে ঐক্যমত্য কমিশন। এর আগে গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জেএসডি ও গণসংহতি আন্দোলনের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের এলডি হলে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী হাসান মাহমুদ, কথা বলবো তার সাথে। হাসান, বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোন কোন প্রস্তাবগুলো তুলে ধরা হতে পারে? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদ এবং যে সংস্কার কমিশনের ঐক্যমত্য কমিশন, তারা কিন্তু ইতিমধ্যে দুই পক্ষের সদস্যরা ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো জানতে পারবো যে আসলে আজকের টপিকগুলো কি হবে। যদিও ইতিপূর্বে আমরা যতটুকু জেনেছি যে 5টি সংস্কার যে কমিশন করা হয়েছে, এই সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, 166টি প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেসবগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ হচ্ছে এবং সেখানে 166টি বিষয় ছাড়াও আরো যেসব বিষয় রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়ে আসলে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে সংবিধান সংস্কারের প্রশ্নে কিন্তু বেশি আলোচনাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এর আগে জামাত ইসলামী এবং বিএনপি সহ যেসব রাজনৈতিক দল অংশ নিয়েছিল সেগুলোতে কিন্তু সংবিধান সংস্কার প্রশ্নে কিন্তু বেশি আলোচনা হয়েছে এবং সেখানে বহুত্ববাদ থাকবে কিনা, সংবিধানের মূলনীতি আবার ফিরে আসবে কিনা, এছাড়া সংবিধানে যে সরকারের মেয়াদ, অর্থাৎ সরকারের মেয়াদ 4 বছর হবে নাকি 5 বছর হবে, একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এবং প্রধানমন্ত্রী হতে পারলে সেটি কিভাবে হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আসলে কিভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আসলে মেম্বার কারা হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে বাস্তবায়ন করবে এবং তাদের ক্ষমতার ভারসাম্য কি হবে, সেটি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এর বাইরে আরেকটি বিষয় আলোচনা হয়ে থাকে, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, সেটিকে আসলে কিভাবে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে যায়, একক ক্ষমতা শুধুমাত্র সব ক্ষমতা আসলে প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়, সেটি ব্যাপারে কিন্তু আলোচনা হয়ে থাকে। এর বাইরে আরেকটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা হয়, সেটি হচ্ছে একই ব্যক্তি দল, সরকার এবং সংসদের প্রধান হতে পারবেন কিনা, সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়ে থাকে। আজকেও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো যে কোন কোন বিষয়গুলোতে একমত হচ্ছেন গণ অধিকার পরিষদ, কোনগুলোতে দ্বিমত করছেন এবং কোনগুলোতে আরো তারা আলোচনার প্রস্তাব দিয়েছেন, সেটা হয়তো আমরা কিছুক্ষণ পরে জানাতে পারবো আপনাকে। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ।
পতিত শেখ হাসিনা সরকার হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইব্যুনালে তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। এইচ হেমেলের রিপোর্ট। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের লুটপাট সহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, পতিত শেখ হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি বিচার সহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন তিনি। This is one of the cases that we have to resolve ourselves, continue to do that. We understand what their legal situation is, what our legal situation is, but we are waiting for the legal notice coming from the court that brings it to a higher level of notice. তিনি জানান, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনের গণহত্যার বিচার শুরু হবে। So this is a good start. We have our own research, own reports, what the terrible thing they have done. So the legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেওয়ার পাশাপাশি বিমস্টেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। We have a BIMSTEC meeting in Bangkok where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. I had a discussion with Prime Minister Modi, and I made it very clear that, okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh. পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণ নামের হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলেও আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Don't go back to the old. এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফেরাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাত ৩টায় দেশে পৌঁছান তিনি। এর আগে রবিবার বাংলাদেশ সময় দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সাথে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে গত শুক্রবার ৪ দিনের কাতার সফর শেষে প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা। ভোটের ৫ বছরের পর আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের পরামর্শের পর রোববার রাতে গেজেট প্রকাশ করে ইসি। এইচ হিমেলের আরও একটি প্রতিবেদন। ২০২০ সালে ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। তাতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালে ৩ মার্চ ফজলে নূর তাপস সহ মোট ৮ জনকে বিবাদী করে মামলা করেন ইশরাক। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মতো ঢাকা দক্ষিণ মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। রোববার রাতে গেজেট প্রকাশ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। শপথ আয়োজনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগের কাছে পাঠানো হয়েছে গেজেট কপি। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজুকের পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে 10 এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক 3টি মামলায় 13 এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 21 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। 3টি মামলাতেই শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জনকে অভিযোগপত্রে আসামি করা হয়। গাজীপুরে একটি বসত বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ হয়েছেন 5 জন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা জানায়, বাসন থানার মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় সন্ধ্যার দিকে একটি বসত বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পারভিন সহ 5 জন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের একজনের শরীরের 90% পুড়ে গেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। কথা বলবো তার সাথে। আলাউদ্দিন, দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? চৈতে এই মুহূর্তে আমি আছি জাতীয় বার্ন এবং সার্জারি ইনস্টিটিউটে। এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে এখানে কান্নার আহাজারি চলছে। আমরা জানি যে গতকাল গাজীপুরে বাসন থানার মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 জন দগ্ধ হয়। সেখানে 5 জনের মধ্যে কিন্তু 4 জনই নারী এবং 1 জন শিশু। এর মধ্যে 2 জন শিশু বলতে গেলে, এবং 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সেই আশঙ্কাজনক অবস্থায় 5 জনকে কিন্তু এই জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল গতকাল রাত 11:30টার দিকে। তারপরে কিন্তু আজ সর্বশেষ এখানে এসে অধ্যাপক মারুফুল ইসলাম, যিনি এখানকার যুগ্ম পরিচালক, তার সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পারি যে এখানকার 5 জনের মধ্যে সীমা আক্তার নামে একজন মারা গিয়েছেন এবং বাকিদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। এবং আমরা জানি যে এই 5 জনের মধ্যে 3 জনেরই কিন্তু শরীরে 95% দগ্ধ হয়ে গিয়েছিল। তার মধ্যে একজন 95% দগ্ধ সীমা আক্তার, যিনি মারা গিয়েছেন, এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক। এখানে আমি এসে স্বজনদের আহাজারি দেখতে পাই, জিনিসটি খুবই হৃদয় বিদারক। আমরা এসে এখানে জানতে পারি যে সীমা আক্তার, তিনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন। তিনি গাজীপুরেই থাকতেন আর তার পরিবার ঢাকায় থাকতো। তারা সেখানে একসাথে বসবাস করতেন সবাই, তার কলিগদের সাথে, সহকর্মীদের সাথে। যেদিন ঘটনাটি ঘটে তাদের আত্মীয় স্বজন এখানে যারা আছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে যেদিন ঘটনাটি ঘটে সেদিন তারা রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎ করে যখন চুলা জ্বালাচ্ছিলেন তখনই কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেই সঙ্গে সাথে তারা দগ্ধ হয়। সেই দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছিলাম এখানকার যে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু হৃদয় বিদারক অবস্থা, তারা কান্নাকাটি করছেন। তো এই ছিল গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আহতদের সর্বশেষ অবস্থা। চৈতি। আলাউদ্দিন, ধন্যবাদ আপনাকে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। দেখছেন সংবাদ সকাল। পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য চালু হওয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ধরনের বড় ধরনের ঘটনার ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যা 7:30টার দিকে বিদ্যুৎ কেন্দ্রে প্রায় 20 একর এলাকায় ছড়িয়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা ছুটে যান। তাদের চেষ্টায় রাত 11টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তারা জানান, আগুনে অন্তত 13 থেকে 14টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। স্ক্র্যাপ শেডে মজুদ প্রায় 1000 টন পরিত্যক্ত লোহা ও কাঠ পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবারও রাজধানীতে আগুন, পুড়ে ছাই মোহাম্মদপুরের 3 দোকান। সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। রোববার দিবাগত রাত 1:30টায় মোহাম্মদপুর তাজমহল রোডে এই অগ্নিকাণ্ড ঘটে। সংবাদ পেয়ে রাত 1:45টার দিকে পৌঁছায় ফায়ার সার্ভিস। 5টি ইউনিটের চেষ্টায় 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দাহ্য পদার্থ দ্রুত ছড়িয়ে পড়ায় আগুনে পুড়ে যায় 3টি দোকানের সব মালামাল। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা বোঝায় সেইভাবে এখানে কোনো ফায়ার সেফটি ছিল না, ব্যবস্থা ছিল না। ফায়ার ব্যবস্থাটা খুবই স্বল্প ছিল, কিছু এক্সটিংগুইশার ছিল, কিন্তু তেমন কোনো ফায়ার সেফটি ছিল না। দোতলায় যে আগুনটা ছিল সব দরজা জানালাগুলো বন্ধ ছিল। যখন ভিতরে আমরা আগুন নিভাচ্ছিলাম, ধোঁয়াটা বের হওয়ার জন্য সেই জানালার কাজগুলো ভেঙে দেওয়া হচ্ছিল। যে না, কোনো হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। সারা দেশের মতো সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এবারের স্লোগান, দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড পাশে আছে, কোনো চিন্তা নাই। সোমবার সকাল 8:30টায় সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে লিগ্যাল এইড মেলা। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আছে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে আইন সহায়তা প্রদান ও আলোচনা সভা। সাভারে এক রাতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন। রোববার রাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 11টার দিকে ব্যাংক টাউন এলাকায় হৃদয় ও আরতি নামে 2 ব্যক্তি রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিল। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন ব্যাংক টাউন মহল্লার ধীরেনের ছেলে হৃদয় এবং একই এলাকার রাকেশের স্ত্রী আরতি। অপরদিকে ভোর 6:30টার দিকে ঢাকা-আরিচা সড়কের গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় পরিবহনের হেল্পারের। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত একজন। ভোলার চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি অটো রিকশা শ্রমিকদের সাথে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে ভোলা চরফ্যাশন মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। রোববার বিকেল থেকে এই ধর্মঘট চলছে। ধর্মঘট অব্যাহত থাকায় সোমবার সকাল থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে ছেড়ে যায়নি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টার্মিনালে এসে যাত্রীদের চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। এদিকে বাস শ্রমিকদের মারধরের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এ সময় অন্যান্য বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। চরফ্যাশনে বিকাল 3 ঘটিকায় সিএনজি চালকেরা আমাদের বাস শ্রমিকদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং সেই হামলায় আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি এবং এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। অসুবিধা হচ্ছে, আমরা দৌলতখাঁ যাব, বাস চলাচল কারণে আমরা অফিস টাইমলি করতে পারতেছি না। জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালীবাসী। এই বিষয়ে আরো জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, স্মারকলিপিতে আর কি কি দাবির কথা বলা হয়েছে?
চৈতি, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে গেল বছর যে ভয়াবহ বন্যা হয়েছে, সে বন্যা কিন্তু নোয়াখালীর সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে এটিকে কেন্দ্র করেই বন্যার পর থেকে নোয়াখালীতে জলাবদ্ধতা বা বন্যা নিরসনে বা বন্যা রোধ কল্পে অনেক দাবি দাওয়া জানিয়ে আসছে জেলাবাসী। আর তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একাধিক সভা সেমিনার করেছে, সমাবেশ করেছে। যে জেলাবাসী তারা আসলে দীর্ঘদিন থেকে যে নোয়াখালীতে যে জলাবদ্ধতা হয়, যেটি পরে বন্যায় রূপ নিয়েছে গেল বছর, সেটিকে নিরসন কল্পে এখন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। কিন্তু কার্যত কোনো দৃশ্যমান যে জলাবদ্ধতা রোধ কল্পে দৃশ্যমান কোনো কাজ দেখতে না পেয়ে আজ তারা জেলার 9টি উপজেলা একযোগে উপজেলা নির্বাহী অফিসারদের নিকটে স্মারকলিপি প্রদানের কর্মসূচি প্রদান করেছে। তো আসলে এই কর্মসূচির অংশ হিসেবে যে কিছুক্ষণ পরে 11টা বাজে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট 9টি উপজেলায় স্মারকলিপি প্রদান করা হবে। নোয়াখালী উন্নয়ন ফোরাম যেটি রয়েছে NDF এর যে কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারদের নিকট স্মারকলিপি প্রদান। আসলে স্মারকলিপিতে যেটি প্রধান দাবি করা হয়েছে যে জেলার যে বিভিন্ন খাল রয়েছে, বিভিন্ন নালা রয়েছে, সেগুলো আসলে অবৈধ দখল মুক্ত করে পানি যে চলাচলের পথকে সুগম করে দেওয়া, একই সাথে যে দখল করে যে খাল দখল করে যে বিভিন্ন অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো যে ভেঙে যে তারা যে খালের পথকে যে পানি চলাচলের উপযোগী করে তোলা, একই সাথে যেসব পৌরসভার অধীন যেসব ড্রেন রয়েছে, নালা রয়েছে, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানির যে নেমে যাওয়ার পথ তৈরি করে দেওয়া, একই সাথে যে জেলার 9টি উপজেলার বিভিন্ন উপজেলার বড় বড় যে খাল রয়েছে সেগুলোকে অবৈধ দখল মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন থেকেই যদি এগুলো যদি না করা হয়, তাহলে সামনে যে বর্ষা মৌসুম আসছে, এই বর্ষা মৌসুমে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আবার বন্যার আশঙ্কা করছে নোয়াখালীবাসী। তাই আজকে এই কর্মসূচি তারা প্রদান করেছে। আজ তারা আশা করছে খুব শীঘ্রই প্রশাসন এসব ব্যাপারে যে তাদের যে কাজ শুরু করবে। চৈতি, হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ, সম্ভাব্য যুদ্ধে পাকিস্তানকে মোকাবিলায় রোববার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। এদিকে টানা চতুর্থ দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান গোলাগুলি করেছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। আবার পুঞ্চ সেক্টরে পাকিস্তান প্রথমবারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। এমন পরিস্থিতিতে উভয় পক্ষকে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আরবিদ আফসারের রিপোর্ট। মহাসাগরের বুকের মাঝে সাই সাই করে আকাশপানে উড়ে গেল ভারতের ক্ষেপণাস্ত্রটি। জম্মু কাশ্মীরের পেহেলগাম ইস্যুকে ঘিরে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মাঝে উকি দিচ্ছে যুদ্ধ সম্ভাবনার। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক যখন চরম অস্থিরতায়, ঠিক তখনই নয়াদিল্লি নৌবাহিনীর জাহাজ থেকে রোববার চালিয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সম্ভাব্য যুদ্ধে পাকিস্তানকে মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এদের দুদেশের টানপোড়েনে যোগ হয়েছে এক নতুন মাত্রা। এদিকে টানা চতুর্থ দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান গোলাগুলি করেছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। জানিয়েছে, কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে লাইন অফ কন্ট্রোলে গুলি ছোড়া শুরু করে পাকিস্তান। এতে দ্রুত ও কার্যকরভাবে ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষকে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। রোববার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, এটি একটি ক্রমবর্ধমান পরিস্থিতি এবং ওয়াশিংটন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত ও পাকিস্তানের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। এদিকে পেহেলগামে হামলার ঘটনায় জড়িত সন্দেহে 3 জনের স্কেচ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অনন্তনাগ পুলিশ জানায়, হামলার 3 জন হলেন হাশিম মুসা, আলী ভাই ও আদিল হোসাইন ঠোকের, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি ও আদিল অনন্তনাগ জেলার স্থানীয়। তাদের বিষয়ে সঠিক তথ্য দিলে 20 লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।